প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, আমরা বিগত স্থির তড়িতের উপরে বিগত যে দুটি ক্লাস নিয়েছি সেই দুটি ক্লাস হতে আমরা এখন পর্যন্ত যে ফর্মুলাগুলো পেয়েছি সেগুলো আমি আবার একটু ফোকাস করছি। তোমরা আবারও একটু লিখে নাও, কারণ এই সূত্রগুলোর মধ্যে কিছু কিছু ফর্মুলা ব্যবহার করে আমরা এখন একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি পেয়েছি? কুলম্ব বলের ক্ষেত্রে F ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা বায়ু বা শূন্য মাধ্যমের জন্য। 2 নম্বরে হচ্ছে কুলম্ব বলের সূত্র অন্য যে কোনো মাধ্যমের জন্য, সেটা হচ্ছে F ইকুয়াল টু 1/4πε0 K Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার, যেখানে K হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, 3 নম্বরে আমরা পেয়েছি 4 5 দেখো 3 নম্বরে আমরা পেয়েছি E ইকুয়াল টু F বাই কিউ তড়িৎ ক্ষেত্রের জন্য। E ইকুয়াল টু F বাই কিউ, বা এটাকেই আমরা লিখতে পারি F ইকুয়াল টু কিউ ই। F ইকুয়াল টু কিউ ই। তারপর এখান থেকে তড়িৎ প্রবলের ক্ষেত্রে আমরা পেয়েছি ফর্মুলা পেয়েছি E ইকুয়াল টু 1/4πε0 Q বাই আর স্কোয়ার। এটা হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যমের জন্য। বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমের জন্য আমরা পেয়েছি E ইকুয়াল টু 1/4πε0 K ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। ওকে, তবে 7 নম্বরে আমরা যেটা পেয়েছি চার্জের তলমাত্রিক ঘনত্বের ক্ষেত্রে সিগমা ইকুয়াল টু কিউ বাই 4π আর স্কোয়ার। ঠিক আছে, 8 নম্বরে আমরা পেয়েছি হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে সম্পর্ক সূচক সমীকরণ, সেটা হচ্ছে E ইকুয়াল টু সিগমা ডিভাইড বাই এপসাইলন নট। E ইকুয়াল টু সিগমা ডিভাইড বাই এপসাইলন নট। আমরা আরও একটি ফর্মুলা পেয়েছি, সেটা হচ্ছে দুটি চার্জিত বস্তুর মধ্যে চার্জের তলমাত্রিক ঘনত্বের তুলনা। সেটা হচ্ছে সিগমা 1 ইস টু সিগমা 2 ইকুয়াল টু R2 স্কোয়ার ইস টু R1 স্কোয়ার। আশা করছি তোমাদের ফর্মুলাগুলো মনে আছে বা মনে পড়েছে। আমরা যেহেতু ম্যাথমেটিক্সে যাব, সেই জন্য আমি ফর্মুলাগুলোকে আবারও একটু লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে আমরা সহজ একটা প্রবলেম দিয়ে প্রবলেম ক্লাসটা শুরু করছি। তো প্রবলেম 1, তো আমি এটা মুছে ফেলি। প্রবলেমগুলো আমরা খাতায় লিখে ফেলি সবাই। প্রবলেম 1, সমভাবে চার্জিত দুটি পীত বল বায়ুতে 2.0 মিলিমিটার ব্যবধানে রাখলে পরস্পরকে 4 into 10 to the power -5 নিউটন বলে আকর্ষণ করে। ঠিক আছে, প্রত্যেক পীত বলে চার্জ নির্ণয় কর। ঠিক আছে, আমি প্রবলেমটি আবারও বলছি। সমভাবে চার্জিত দুটি পীত বল বায়ুতে 2.0 মিলিমিটার ব্যবধানে রাখলে
পরস্পরকে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -5 নিউটন বলে আকর্ষণ করে। নির্ণয় করতে হবে কি প্রত্যেক পিত বলের চার্জ নির্ণয় করতে হবে, প্রত্যেক পিত বলের চার্জ নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে আসলে কি কি পেয়েছি সেটা আমরা একটু দেখি। দূরত্ব, দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ ডি বা আর, তুমি যেটা দিয়েই লিখতে চাও লিখতে পারো, নো প্রবলেম। পি ডি বা আর এর মান আমরা পেয়ে গেছি 2.0 মিলিমিটার। যেহেতু মিলিমিটারে আছে এটাকে আমাদের নিতে হবে মিটারে, কারণ মিটারটাই হচ্ছে আমাদের এসআই একক। অঙ্কগুলো যখন আমরা করব তখন সবসময় আমরা মনে রাখবো এককগুলো যদি অন্য যে কোনো এককে থাকে আমরা অবশ্যই সেটাকে এসআই এককে কনভার্ট করে নিয়ে করব, কারণ এসআই এককটাই হচ্ছে ফিজিক্সের জন্য একটা স্ট্যান্ডার্ড একক, ঠিক আছে। তাহলে এটা কত হবে? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। ওকে, আচ্ছা, যে বল আমরা পাই সেই বলের মানটা দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে 4 মানে পি 4 ইন্টু 10 টু দি পাওয়ার -5 নিউটন বল দেওয়া আছে, চার্জের মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা মুছে ফেলি, সলিউশনটা করব আমরা এটা। এক নম্বরের সলিউশন, তাহলে ফার্স্টে কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি। আমরা লিখে ফেলি ডি এর মান, দূরত্ব দেওয়া আছে ডি ইকুয়াল টু 2.0 মিলিমিটার, তাহলে এটাকে আমরা লিখবো 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। যে বল উৎপন্ন হয় তার মান দেওয়া আছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -4 নিউটন। ওকে, আচ্ছা, তো এখন বের করতে হবে চার্জের মানদ্বয় সমভাবে চার্জিত, অর্থাৎ Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q ইকুয়াল টু ওয়াট। সমভাবে চার্জিত দুটি পিত বল নেওয়া হয়েছিল, তাই Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q। ওকে, আর একটা কনস্ট্যান্ট যেটার মান আমরা জানি 1/4 পাই এপসাইলন নট ইকুয়াল টু আমরা জানি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। বলেছিলাম অঙ্ক করার ক্ষেত্রে এটা আমাদের মুখস্থ রাখতে হবে, অঙ্কের মধ্যে কিন্তু এটা দেওয়া ছিল না, সো সেই ক্ষেত্রে এটা আমাদের কিন্তু মুখস্থই রাখতে হবে। তাহলে আমরা জানি কি, আমরা জানি F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 এর জায়গায় যেহেতু দুটো সমান Q স্কোয়ার ডিভাইড বাই ডি স্কোয়ার। আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে Q স্কোয়ারের মানটা আমরা আগে নির্ণয় করবো, তারপর রুট করে Q এর মানটা পেয়ে যাব। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা কিউটাকে আলাদা করে ফেলি, Q স্কোয়ার ইকুয়াল টু এফ ডি স্কোয়ার ইন্টু 4 পাই এপসাইলন নট। এখন তো আমরা এগুলোর মান বসিয়ে দিই। এফ এর মান কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু ডি এর মান হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 হোল স্কোয়ার। দেখো যেহেতু 1/4 পাই এপসাইলন নট এর মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাহলে 4 পাই এপসাইলন নট এর মান কি হবে? 1/9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন। যেহেতু 1/4 পাই এপসাইলন নট এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাহলে 4 পাই এপসাইলন নট এর মান হবে 1/9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, সেটাই আমি এখানে বসাবো, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে। তাহলে আমরা মানগুলো বসানোর পরে ক্যালকুলেট করে যে মানটি পাই সেটি হলো গিয়ে Q স্কোয়ার ইকুয়াল টু, তোমরা ক্যালকুলেশন করে বসিয়ে ফেলো, 1.778 ইন্টু 10 টু দি পাওয়ার -20। যেহেতু কিউ স্কোয়ার তাই এটার একক হচ্ছে কুলম্ব স্কোয়ার। এখন যদি আমরা এটাকে রুট করি, ক্যালকুলেটরে রুট করে ফেলো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কিউ ইকুয়াল টু +-1.33 ইন্টু 10 টু দি পাওয়ার -10 কুলম্ব, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের পিত বলের মান। হয় দুইটাই +1.33 ইন্টু 10 টু দি পাওয়ার -10, অথবা দুইটাই
মাইনাস 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 কুলম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রত্যেক পিট বলের চার্জ প্রত্যেক পিট বলের চার্জ প্লাস 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 কুলম অথবা মাইনাস 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 কুলম। ঠিক আছে, আশা করছি প্রথম প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেক পিট বল অর্থাৎ দুইটাই হয় প্লাস 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 কুলম অথবা দুইটাই মাইনাস 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 কুলম। তো এগুলো একটা সিম্পল ধরনের প্রবলেম করালাম। এর পরেরটা একটু জটিল করব, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে এইগুলো দিয়েই সাধারণত আমরা অনেক সময় বলি যে আমাদের তো সৃজনশীল পড়ালেখা, আমরা এই ছোট ছোট অঙ্কগুলো কেন করব? এই ছোট ছোট অঙ্কগুলোই হচ্ছে আমাদের পরবর্তীতে সৃজনশীল করার ভিত প্রস্তুত করে দেয়। এই জন্য বইয়ের যত ছোট ছোট ম্যাথ রয়েছে সেগুলো যদি আমরা করতে পারি, এটা আমাদের সৃজনশীল কোয়েশ্চেন সলিউশনের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হিসেবে কাজ করবে। ঠিক আছে, এই জন্য আমার পরামর্শ। এবং তাছাড়া পরবর্তীতে তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিবা, সেই অ্যাডমিশন টেস্টেও কিন্তু বইয়ের যত যত ছোট ছোট অঙ্ক রয়েছে সবই কিন্তু দরকার পড়বে। তাই আমরা যদি আগেই করে ফেলি, যেহেতু এখন আমাদের অনেক সময়, তাই আমরা যদি বইয়ের ছোট ছোট অঙ্কগুলো আগেই সলভ করে ফেলি, সেটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক সহায়ক হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে তো এগুলো সাধারণত প্রয়োগমূলক অঙ্ক। এটা 3 নম্বরের কোশ্চেনের আনসার হিসেবে এটা আসে, অর্থাৎ গয়ের কোশ্চেনে সাধারণত এই ধরনের একটা সূত্র দিয়ে ম্যাথ সলিউশন করা আসে। তো আমরা আরেকটি প্রবলেম দেখে ফেলি। এই প্রবলেমটা আরেকটু ডিপে যাব আমরা প্রবলেমটা সলিউশন করতে গিয়ে। তো প্রবলেমটা আমরা আগে একটু লিখে ফেলি। আশা করছি তোমরা এটা লিখে ফেলেছো, পরেরটাও তোমরা একটু লিখে ফেলো, খাতায় লিখে ফেলো, কারণ আমরা হচ্ছে যেহেতু জায়গা ছোট আমরা সব রাখতে পারবো না বোর্ডে। তোমরা খাতায় লিখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রবলেম 2। ওকে, আচ্ছা একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের এ বি ও সি এবং সি তিনটি কৌণিক বিন্দু এবং ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার। ঠিক আছে, ত্রিভুজের এ ও বি বিন্দু যথাক্রমে এ এবং বি বিন্দুতে প্লাস 100 কুলম এবং মাইনাস 100 কুলম চার্জ স্থাপন করা হলো। 1 নম্বরে নির্ণয় করতে হবে সি বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করো। 2 নম্বরে সি বিন্দুতে প্রাবল্যের দিক বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে আমরা প্রবলেমটি আবারও একটু দেখে নেই। একটি সমবাহু ত্রিভুজ মানে কি?
যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। একটি সমবাহু ত্রিভুজের এ বি এবং সি তিনটি কৌণিক বিন্দু এবং ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার। ত্রিভুজের এ এবং বি বিন্দুতে +100 কুলম্ব এবং -100 কুলম্ব চার্জ স্থাপন করা হলো। 1 নম্বর কোশ্চেন হলো সি বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করো। 2 নম্বর কোশ্চেন হলো সি বিন্দুতে প্রাবল্যের দিক বিশ্লেষণ করো। আশা করছি তোমরা অঙ্কটা তুলে ফেলেছো। আচ্ছা, এখন এই ধরনের প্রবলেম সলিউশনের ক্ষেত্রে প্রথম কাজ হলো এই ইনফরমেশনগুলো দিয়ে একটা ছবি আঁকা। এটা ম্যান্ডেটরি। এই ছবিটা আঁকলে তুমি সবগুলো জিনিস ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, এই ধরনের সলিউশনের প্রথম কাজ হলো, এই ধরনের ম্যাথের প্রথম কাজ হলো গিয়ে একটা ছবি আঁকা। তাহলে আশা করছি তোমরা এটা তুলে ফেলেছো। আমি এটার সলিউশন নিয়ে একটু আলোচনা করি। এক নম্বর, তাহলে ফার্স্টে এই জিনিসগুলো দিয়ে আমরা একটা ছবি এঁকে ফেলি। সমবাহু ত্রিভুজ এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। এ বিন্দুতে স্থাপন করা হয়েছে +100 কুলম্ব চার্জ, বি বিন্দুতে স্থাপন করা হয়েছে -100 কুলম্ব চার্জ। সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার 4 মিটার 4 মিটার। আচ্ছা, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ তার মানে কি জানি আমরা, প্রত্যেক কোণ কত? প্রত্যেক কোণ হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। আশা করছি কোশ্চেন অনুযায়ী ছবিটা তোমরা আঁকতে পেরেছো। এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এর এ বিন্দুতে রয়েছে +100 কুলম্ব চার্জ, বি বিন্দুতে রয়েছে -100 কুলম্ব চার্জ, সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা বাহুর দূরত্ব, যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহুর দূরত্ব হচ্ছে 4 মিটার করে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে বলবে আমরা ধরে নেব সেই বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ রয়েছে। যে বিন্দুতে চার্জ প্রাবল্য নির্ণয় করতে বলবে ধরে নেব সেই বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ রয়েছে। তাহলে ধরে নেই এই বিন্দুতে একটি 1 কুলম্ব চার্জ রয়েছে। এটা সি বিন্দু। তাহলে দেখো, এই এ বিন্দুর জন্য সি বিন্দুতে আমরা একটা প্রাবল্য পাবো, আবার বি বিন্দুর জন্য সি বিন্দুতে আমরা আরেকটা প্রাবল্য পাবো। সেই জিনিসটাই আমি আগে করে নিচ্ছি। এ বিন্দুর জন্য সি বিন্দুতে প্রাবল্য, ধরি এটা E1 ইকুয়াল টু হবে হচ্ছে 1/4πε0 QA ডিভাইডেড বাই R স্কয়ার। ওকে, মান বসায় ফেলো 9 × 10⁻9 ইন্টু কিউ এর মান হচ্ছে 100 + 100 আর আর এর মান হচ্ছে 4 স্কয়ার। আচ্ছা, আমরা যদি এই মানটা বসিয়ে ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 56.25 ইন্টু 10⁻9। ঠিক আছে, 10⁻9 এত ইউনিট হচ্ছে নিউটন পার কুলম্ব। আচ্ছা, এখন এর দিকটা একটু ফলো করো। এখানে একটা কি ধনাত্মক চার্জ আর এখানেও কি রয়েছে একটা ধনাত্মক চার্জ। তাহলে কি হবে, আমরা জানি প্রিভিয়াস লেকচারগুলো থেকে আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। তাহলে কি হবে, যেহেতু এটা একটা ছোট চার্জ তাই ধরে নেই এই ছোট চার্জটাই দূরে সরে যাবে। ধরলাম সেটা কোন দিকে চলে গেল, সিডি, এ থেকে সিডি পথে চলে গেল। তাহলে এখানে আসলে ভেক্টরটা কোন দিকে হচ্ছে, এ থেকে সি এর দিকে। বুঝতে পেরেছি?
তাহলে দিক কি লিখবো? দিক লিখবো, সব সময় আমরা দিক লিখবো এ হতে সি এর দিকে বা এসি ভেক্টর বরাবর। দুটো কথাই লিখতে হবে না, যেই কথাটা লিখতে তোমার সুবিধা সেই কথাটাই লিখবে। এসি ভেক্টর বরাবর, এই সি ডি এর দিকে চলে গেল, তার মানে কি এটা এসি ভেক্টর বরাবর। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটা পেয়ে গেলাম এই বিন্দুর জন্য। আবার যেহেতু চার্জ আরো একটা রয়েছে, সেই চার্জের জন্য আমরা কি পাবো? সি বিন্দুতে আরো একটি প্রাবল্য পাবো। তাহলে দেখো পরবর্তীতে বি বিন্দুর জন্য সি বিন্দুতে প্রাবল্য, এটা E equal to 1/4πε0 QB divided by R square। আচ্ছা এখানে নিচে চেঞ্জ আছে, একটু মুছে ফেলি। এখানে 1/4πε0 এর মান তো 9 × 10⁹ ইনটু এখানে কিন্তু মাইনাস চার্জ, -100 কুলম্ব চার্জ আর 4 দূরত্ব, এটা কি হবে? -556.25 × 10⁻⁹ সরি +9 এত নিউটন পার কুলম্ব। আচ্ছা আরেকটা জিনিস বলা হয়নি, কোনো অঙ্কে যখন মাইনাস চিহ্ন আসবে, মাইনাস চিহ্নের অর্থ হলো গিয়ে আকর্ষণ। মাইনাস চিহ্নের অর্থ হলো গিয়ে আকর্ষণ, কারণ কি? এখানে প্লাস চার্জ, এখানে প্লাস চার্জ, এখানে মাইনাস চার্জ। আমরা জানি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এখানে আকর্ষণ হচ্ছে। আচ্ছা আর মাইনাসটা আকর্ষণ হিসেবে ব্যবহৃত হয়, কোথাও মাইনাস থাকলে আমরা বুঝবো এটা একটা আকর্ষণ। তাই আমরা পরবর্তীতে যেটা করব, মাইনাসটা উঠাই দিয়ে আমরা এখানে লিখে ফেলবো নিউটন পার কুলম্ব, এটা হচ্ছে আকর্ষণ। আকর্ষণ এর দিক কিভাবে লিখতে পারি? যেভাবে তোমার সুবিধা। দেখো এটার দিক কোন দিকে হচ্ছে, সাপোজ এটা যেহেতু একটা ছোট চার্জ, তাই এই চার্জটাই আকর্ষিত হয়ে এর দিকে চলে আসবে। তুমি যদি এখন এটা 5 বছরের বাচ্চাকে টান দাও, সে কি করবে? 5 বছরের বাচ্চাকে তোমাকে টেনে নিয়ে যাবে নাকি তুমি তোমার দিকে চলে আসবে? নিশ্চয়ই তোমার দিকে চলে আসবে। তো জিনিসটা এরকম, যেহেতু এটা ছোট চার্জ সাপোজ, তাহলে এর দিকে আকর্ষিত হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এর দিক হচ্ছে দিক সিবি ভেক্টর বরাবর। তাহলে আমরা দেখলাম সি বিন্দুতে দুই দিকে দুইটা প্রাবল্য পাচ্ছি, একটা হচ্ছে এসি ভেক্টর বরাবর আর একটা হচ্ছে সিবি ভেক্টর বরাবর। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে একই বিন্দুতে দুইটি প্রাবল্য থাকতে পারে না। তাহলে এখন উপায় কি? তাহলে উপায় হচ্ছে ওই দুইটা, যেহেতু প্রাবল্যগুলো ভেক্টর রাশি, তাই আমরা দুইটা ভেক্টরের লব্ধি সূত্র প্রয়োগ করে ওই প্রাবল্যের লব্ধি নির্ণয় করব। এখন লব্ধি নির্ণয় করতে গেলে আমাদের ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ দরকার। এখন একটু চিন্তা করো, এইটা আমাদের ভেক্টরের চিন্তা করো। এখন এইটা আমাদের একটা ভেক্টর, এইটা আমাদের একটা ভেক্টর, তাহলে আমাদের দরকার হচ্ছে এই মধ্যবর্তী কোণ। ঠিক আছে, আচ্ছা এখন মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করব। এখন যেহেতু এটা জানি একটা সমবাহু ত্রিভুজ, তাই এই কোণটার মান 60 ডিগ্রি। আবার এই পুরোটা যদি আমরা চিন্তা করি, তাহলে এটা কত? 180 ডিগ্রি, এক সরল কোণ। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি 60 বিয়োগ দিয়ে দিই, তাহলে থাকে কত? থাকে হচ্ছে 120 ডিগ্রি। হ্যাঁ, আমাদের এই কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো 120 ডিগ্রি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোণের ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এর লব্ধিটা ক্রিয়া করবে এই বরাবর। হ্যাঁ, এখন এর মান কত সেটাই আমরা লেখার চেষ্টা করছি। তাহলে এটার মান আমরা বের করব হচ্ছে সুতরাং সি বিন্দুতে লব্ধি ইকুয়াল টু √(a
e1 square plus e2 square plus twice e1 into e2 cos 120 ডিগ্রি। তাহলে মান বসিয়ে ফেলো 56.25 into 10 to the power 9 whole square plus 56.25 into 10 to the power 9 whole square plus 2 into 56.25 into 10 to the power 9 into 56.25 into 10 to the power 9 into cos 120 ডিগ্রি। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এর মান আমরা পেয়ে যাব আসলে 56.25 into 10 to the power 9 নিউটন পার কুলম্ব। আচ্ছা, সিম্পলি আমরা এর দিকটা সিম্পলি যদি দিক বিশ্লেষণ করতে না বলে তাহলে সিম্পলি এর দিকটা আমরা বলতে পারি সিই ভেক্টর বরাবর, বা এই সি ভেক্টরটা কোন দিকে আছে তোমরা দেখতেই পাচ্ছ, সি ভেক্টরটা আছে এবি ভেক্টরের সমান্তরালে, সি ভেক্টরটা আছে এবি ভেক্টরের সমান্তরালে। সুতরাং এটার দিক আমরা লিখতে পারি এর দিক এ বি এর সমান্তরালে, সমান্তরালে। যদি দিক বিশ্লেষণ করতে না বলে তাহলে এই পর্যন্ত দিক লিখলেই চলবে, ই ইকুয়াল টু, এটাই আমাদের লব্ধি প্রাবল্য, এটাই আমাদের সি বিন্দুতে প্রাবল্য। ঠিক আছে, যদি দিক বিশ্লেষণ করতে না বলে ব্যাস হয়ে গেল, কিন্তু আমাদের দিক বিশ্লেষণ করতে বললে সেটার জন্য পরবর্তী অংশে আমাদের যেতে হবে। ঠিক আছে, দিক বিশ্লেষণ করতে না বললে দিক এভাবে করলেই চলবে, কিন্তু দিক যদি বিশ্লেষণ করতে বলে পরবর্তী অংশটা আমাদের অবশ্যই করতে হবে। সেটা কিরকম, সেটা হচ্ছে সলিউশন 2। দেখো আবার ভেক্টরের দিকের কথা চিন্তা করো। এখন এটা হচ্ছে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, যেটা বলেছিলাম আগের অঙ্কে। এখন ধরি এই সি, এটা তো E1 আমরা পেয়েছিলাম আর এটা আমরা পেয়েছিলাম আসলে E2, E1 E2 দিয়ে। ধরি E2 এর সাথে এটা থিটা কোণ করে আছে, ধরি E2 এর সাথে লব্ধি ভেক্টরটা থিটা কোণ করে আছে, তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে তো আমরা আসলে আলফা দ্বারা প্রকাশ করি, আর লব্ধির সাথে ভেক্টরের, লব্ধির সাথে যে কোনো একটি ভেক্টরের দিককে আমরা প্রকাশ করি আসলে থিটা দ্বারা। আর আমরা সাধারণত দিক সবসময় নির্ণয় করি অনুভূমিক যে রেখা থাকে তার সাথে দিকটা নির্ণয় করে থাকি। এই জন্য যেহেতু এটা অনুভূমিক আছে তাই এর সাথে আমি দিকটা নির্ণয় করলাম, এটা হচ্ছে থিটা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা জানি, একটু ভেক্টরের সাথে মিলিয়ে দিই তাহলে তোমাদের জিনিসটা মনে থাকবে। আমরা জানি সাধারণত যার সাথে থিটা কোণ হয় সেটাকে আমরা ধরেছিলাম কি পি, আর থিটা কোণ যার সাথে হয় তার বিপরীতটাকে আমরা সাধারণত ধরি, এটা ধরি মনে মনে ধরি, এটা হচ্ছে কিউ, পি কিউ। এটা পি কিউ নির্ণয় করতে না পারলে কিন্তু আমরা সূত্রটা ঠিকমতো প্রয়োগ করতে পারবো না, কারণ এই ক্ষেত্রে আমরা জানি কি tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এই কিউটা সাথে কিন্তু ওই কিউটা মিলিয়ে আসতে হবে। ঠিক আছে, এই কিউ কিন্তু যে কোনো একটা কিউ ধরলে বা পি ধরলে হবে না, যার সাথে আমি থিটা কোণ ধরবো সেটা কিন্তু পি, আর থিটা কোণ ব্যতীত অন্যটা হচ্ছে কিউ, এটা মাথায় রাখতে হবে। কিন্তু যার সাথে আমি থিটা কোণ ধরবো সেটা অবশ্যই পি, আর থিটা কোণ ব্যতীত অন্যটা হচ্ছে কিউ। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্যই আমি এইগুলো একটু লিখে ফেললাম এইভাবে যাতে আমরা মিলিয়ে লিখতে পারি। তাহলে দিক বিশ্লেষণ, তাহলে আমাদের দিকটা কি হবে, tan থিটা ইকুয়াল টু কিউ এর জায়গায় কি রয়েছে E1 sin 120 বা sin আলফা লিখে রাখো, হ্যাঁ এখানে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। আচ্ছা এবার হচ্ছে E2 প্লাস E1 cos আলফা, মানগুলো বসাই। E1 এর মান কত আমরা জানি 56.25 into 10 to the power 9 sin 120 ডিগ্রি। এখানে মান বসাও 56.25 into 10 to the power 9 plus
56.25 into 10 to the power 9 cos 120 ডিগ্রি। ঠিক আছে, একটু অন্য জায়গার আসলে মিশিয়ে ফেলো না। আচ্ছা, তো সময়টা দেখে নিই, তাহলে সময় আমাদের কম। আচ্ছা, তাহলে এটা একটু দেখো সলিউশন সহজে করা যায় কিভাবে। এখান থেকে যদি আমরা 56.25 into 10 to the power 9 যদি কমন নিয়ে নিই, তাহলে উপর নিচে যদি আমরা কেটে দেই, তাহলে থাকে কি, থাকে হচ্ছে sin 120 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cos 120 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে এই জিনিসটা কমন নিয়ে নাও, কমন নিলে উপর নিচে কাটাকাটি চলে যাবে, তাহলে আমরা এই জিনিসটা পাই। আচ্ছা, এখন তাহলে আমরা যদি মান বসাই, এটা tan θ ইকুয়াল টু এত, tan θ ইকুয়াল টু এত, সুতরাং θ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, tan ইনভার্স 1 sin 120 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cos 120 ডিগ্রি। যদি এটা বসাই, এটার মান আমরা পেয়ে যাই হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এই থিটার মান আমরা পাচ্ছি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত ছিল? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ ছিল 120 ডিগ্রি, আর আমরা এই থিটার মান অর্থাৎ এই যে কোনো একটি ভেক্টর থেকে এর কোণ পেলাম 60 ডিগ্রি। তাহলে আমরা বিশ্লেষণটা কি লিখতে পারি? তাহলে আমরা বিশ্লেষণটা লিখতে পারি সিবি ভেক্টরের সাথে লব্ধি ভেক্টরটি সিবি ভেক্টর এর সাথে 60 ডিগ্রি কোণে অবস্থিত, অথবা আমরা লিখতে পারি প্রাবল্যদ্বয়ের লব্ধি প্রাবল্যদ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা বিশ্লেষণ পেয়ে গেলাম। লব্ধি ভেক্টরটি সিবি ভেক্টরের সাথে 60 ডিগ্রি কোণ করে অবস্থিত, অথবা লব্ধি প্রাবল্যটি প্রাবল্যদ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই সলিউশনটা করার সময় দেখতে পেয়েছো যে চিত্র ছাড়া কিন্তু সলিউশন করা পসিবল নয়, দিকের ব্যাপারটা আইডেন্টিফাই করা পসিবল নয়, তাই ছবি আঁকাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাস এ পর্যন্তই, ভালো থাকো সবাই, ধন্যবাদ।